এটাকে জাস্টিফাই করার জন্য, এটাকে ন্যায় সঙ্গত দাম করার জন্য কথা বলে যাচ্ছেন। তো সেখানে একজন খুব নাম করা সাংবাদিক ছিলেন, তিনি বললেন মানে একটা বিশেষ কথা নিয়ে যে শেখ হাসিনা এবং তৎকালীন পুলিশ কমিশনার যিনি ছিলেন বেনজির সাহেব, উনি বলছেন যে হেফাজতের ছেলেরা ওইখানটায় গিয়ে বা বাইতুল মুকাররমের সামনে সব ইসলামী বইয়ের দোকানগুলো থেকে কোরআন শরীফের তর্জমা, হাদিসের তর্জমা এটা পড়াচ্ছে। সেই সাংবাদিক সে তথ্যতে বললেন যারা কোরআন মুখস্থ করে, যারা কোরআন হেফজ করে, তারা কোরআন পড়াবে কি করে? কত বড়! একে তো গণহত্যা চালাচ্ছে, একে তো এই কোরআন মুখস্থকারী শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, সে ব্যাপারে কোনো অনুশোচনা নেই। হ্যাঁ, সংসদের কথা বলেছে যে রক্তের স্রোত যখন রাজপথ দিয়ে ভেসে যাচ্ছে সেটাকে নিয়েও তামাশা করেছেন প্রধানমন্ত্রী তৎকালে, যে রং মেখে নাকি তারা দাঁড়িয়েছে। কত বড় তামাশা, কত বড় উপহাস তারা সেদিন করেছেন। তো এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি তো পার হতে হচ্ছে, কারণ তারা ভুলে যায় যে এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন কারা করেছে? প্রথমে 100 বছর 150 বছর হাজী শরীয়তুল্লাহর দেশ এটা, বীর মহসিন উদ্দিন দুদুমিয়ার দেশ এটা, নিসার আলী তিতুমিরের দেশ এটা। তাদের রক্ত, তাদের শহীদী আত্মদানের মধ্যে দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ হয়েছে যে মাটিতে, এই বাংলার মাটিতে। সেখানে আপনি ইসলামকে উচ্ছেদ করে দেবেন, আপনি মাদ্রাসা উচ্ছেদ করে দেবেন, আপনি ইসলামী শিক্ষাকে বন্ধ করে দেবেন, এইটা তো হতে পারে না, এটা হয়নি। তারা বারবার চেষ্টা করেছে, যখনই ক্ষমতায় এসছে তখনই চেষ্টা করেছে যে কিভাবে এইটার বিরুদ্ধে একটা পাল্টা বয়ান তৈরি করা যায়, ইসলামী শিক্ষার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। আমাদের যারা ইসলামিক স্কলার এখানে যারা বসে আছেন, ইসলামিক পণ্ডিত যারা আছেন, তাদের বিরুদ্ধে একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই বয়ান তারা টেকাতে পারে না। এটাই হচ্ছে ইসলামের অন্তর্নিহিত শক্তি। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে বিশ্বব্যাপী এরা এত মার খাচ্ছে, গাজাতে মুড়ি মুড়কির মতো ফিলিস্তিন শিশুদেরকে, মানুষদেরকে তাদের মনে হচ্ছে পড়ে আছে মুড়ি মুড়কির মতো মারতে মারতে, তারপরেও তারা কমে না। পৃথিবীর দুই একটা মানে তাদের সম্প্রদায়ের কথা বলছে, এরা তো কিছু করতে, এরা বাড়ে না। নিউ ইয়র্ক টাইমসে আমি পড়ছিলাম যে প্রতি বছর আমেরিকায়, মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি বছর মুসলমানের সংখ্যা বাড়ছে। এবং 2013 সালে আমি ব্রিটিশ গার্ডিয়ানে পড়ছিলাম যে ওই বছর লন্ডনে যত শিশু জন্মগ্রহণ করা হয়েছিল তার মধ্যে অধিকাংশ শিশুর নামের সাথে মোহাম্মদ শব্দটি আছে। ওটা কিন্তু একটি ইসলামিক রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র না। এত অপপ্রচার, এত হত্যালীলা চালানো হচ্ছে, মুসলমানদের গণহত্যা চালানো হচ্ছে, তারপরেও এরা কমছে না। নিশ্চয়ই এই ইসলামের মধ্যে এমন একটি শক্তি রয়েছে যে শক্তি তাদের ঈমান, তাদের আকীদা, তাদের তাহযীব, তাদের তমুদ্দুন এটাকে বাঁচিয়ে রাখার জন্য সেটা দারুণ প্রেরণার সৃষ্টি করে বলেই শেখাচ্ছে। কিন্তু কথা হচ্ছে ইসলাম কিন্তু একটা জিনিসকে, আমি যতটুকু পড়েছি, আমার অত জ্ঞান নেই, এখানে আলিম সাহেবরা, ইসলামী পণ্ডিতরা বসে আছেন, তবে আমার যতটুকু পড়ে মনে হয়েছে ইসলাম একটা জিনিসকে খুব ঘৃণা করে, ওটা মুনাফিক। তাই না? মুনাফিকটা প্রচন্ড ঘৃণা, এটা মানে ইসলাম চরমভাবে এটার প্রতিবাদ করে মুনাফিক। তাই যে কমপক্ষে যারা আল্লাহ রাসূলকে ভয় করে এবং তাদেরকে অনুসরণ করে, তারা কখনো মুনাফিকের পথে যাওয়ার কথা নয়। আজকে আমরা দেখি এখানে প্রসঙ্গটা একটু তুলেছে আমাদের সভাপতি আতিকুল ইসলাম মোহাম্মদ। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমরা এখানে এই দেশে একটা মুসলমানদের একটা আবাস ভূমি দরকার, যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ, যেখানে সংখ্যাগরিষ্ঠ নয় সেটা নয়, যেখানে দরকার
সেই জায়গাটুকু মুসলমানদের একটা আলাদা আঘাত, ওই জন্য পাকিস্তান আন্দোলন হয়েছিল। সেই পাকিস্তান আন্দোলনে অনেক নেতা নেতৃত্ব দিয়েছেন, আমাদের জাতীয় নেতা এখানকার এনারাও নেতৃত্ব দিয়েছেন। শের বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সারওয়ার্দী, মৌলানা ভাসানী, মৌলানা আকরাম খাঁ, আবুল হোসেন সাহেব, এনারা সব বিখ্যাত সব পণ্ডিত মানুষ এবং রাজনীতিবিদ। সেদিন কিন্তু একটি ইসলামী রাজনৈতিক দল সমর্থন করেনি। তাদের যারা আদর্শিক লোক ছিলেন তারা বলেছেন যে না, এগুলো করা যাবে না, এসব কোনো জাতীয়তাবাদ, এসব এটা ঠিক না। সেদিন তারা এই কথা কিন্তু বলেছেন। পরে যখন পাকিস্তান হয়ে গেছে তারপরে তারা এসেছেন, এই রাজনৈতিক দলকে করছেন, আমাদের কোনো তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো যে সেদিন যারা পাকিস্তান আন্দোলন করেছিলেন তারা সেদিকে মিথ্যা ছিল। আজকে যখন দিল্লিতে জুম্মার নামাজ পড়ে তখন পুলিশ যখন বুটের লাথি মারে, তাহলে কি সেই দিন মুসলমানদের জন্য আলাদা আহ্বান দরকার? যে আন্দোলন হয়েছে সেটাকে মিথ্যা ছিল? সেটা তো মিথ্যা ছিল না। আজকে যখন ফ্রিজের মধ্যে খাসির মাংস আছে, ওটাকে গরুর মাংস বলে তাকে হত্যা করা হয় ওই দেশে, তাহলে সেদিন যারা মুসলমানদের জন্য আলাদা একটি ভূখণ্ড দেশ দরকার, সেদিন যারা আন্দোলন করেছিলেন তারা তো সঠিক কাজ করেছেন। সেদিন কিন্তু এই দলটি সেই ভূমিকা পালন করেননি। তো আজকে অনেক কথাই হচ্ছে, অনেক কিছু বলছেন, সম্ভবত আজকে কিংবা কালকে সেই ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন যে পিয়ার না হলে পরে আমরা পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। সাংবাদিক সম্মেলনে বলেছেন আনুপাতিক নির্বাচন যেটি। তা আপনাদের যে এতদিন আন্দোলন গেল, এত কিছু হলো, 16-17 বছর হয়, আপনারাও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, এখানে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই করেছে, আপনারাও করেছেন। সেদিন তো এই প্রসঙ্গ করেননি, আজকে এটা এত বড় হলো কেন? এই বিষয়টাকে এত সিরিয়াসলি নিচ্ছেন না? এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে, মানুষ তো ইয়ে করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে। আজকে জুনায়েদ আল হাবিবি উনি যদি একটা এলাকা থেকে দাঁড়ান, উনি যদি আগে সেই এলাকায় পরিচিতি না থাকে, তাহলে মানুষ চিন্তা কি করবে যে উনি কে, ওনার পরিচয় কি, উনি কি কোনো ব্যাংকের অফিসার ছিলেন, নাকি উনি ইসলামী স্কলার, না অন্য কি। কিন্তু একটা এলাকায় যেখানে তিনি কাজ করেছেন প্রত্যেকটা মানুষ তাকে চিনবে। কিন্তু আজকে এই বিষয়টিকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি, সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। কিন্তু এটা কারোর জন্যই কোনো কিছু মঙ্গল বয়ে নিয়ে আসবে না। আমরা সম্প্রতি ইউনিভার্সিটিগুলোর যে নির্বাচন, সেই নির্বাচনও আমরা দেখেছি, আপনারা ভিতরে দৃশ্যমান, এটা আমার কোনো কথার কথা না, কিন্তু একটা নির্বাচন হলে পরে, একটা কোনো কিছু ঘটনা হলে পরে সেখানে তো একটা অ্যানালাইসিস হয়। অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যারা পরাজিত শক্তি, তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে যারা নির্বাচিত হয়েছেন। এটা কেন হচ্ছে? এটার আলামত তো ভালো না। ও যদি ওই পরাজিত শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে, এটা সবার জন্য দুঃখজনক হবে। আজকে যারা এই মুহূর্তে রাজনৈতিক গেইন লাভ করার জন্য, রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আঘাত করে কিছু করতে চাচ্ছেন, এটা কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না। কারণ ওই পরাজিত শক্তির পেছনে আরেকটি বৃহত্তর শক্তি আছে, যারা ইসলামকে টলারেট করে না, যারা বাংলাদেশ একটি স্বাধীন অস্তিত্বে থাকুক, কারণ বাংলাদেশ একটি মুসলিম ডমিনেটিং কান্ট্রি। এটা যার সংবিধানের মধ্যে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এই রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, এটা তারা কোনোদিনই পছন্দ করবে না। তাদের প্রতিনিধি হয়ে তারা এদেশ কাজ করে। এখানে কোনো কিছুই ইসলামের বৈশিষ্ট্য তারা রক্ষা করতে চান না। যদি তাদের কোনো প্রত্যাবর্তন হয়, এটা কারোর জন্যই মঙ্গলজনক হবে না, বরং এটা এক ধরনের ভয়াবহ তৈরি হবে, পরিস্থিতি তৈরি। চট্টগ্রামের কি বলে যে ওইটা সীতাকুণ্ড,
চট্টগ্রামের সীতাকুণ্ডতে স্থানীয় জনগণ একজন পরাজিত দোষরকে ধরিয়ে দিয়েছে। সেখানে ওই দল আজকে যার কথা বললাম, ইঙ্গিতে বললাম, তারা গিয়ে তাকে ছাড়াতে যাচ্ছে, ছুটিয়ে আনতে যাচ্ছে। এই আলামতগুলো কিন্তু ভালো নয়। যাই হোক, আমি রাজনৈতিক কথা বেশি বলতে চাইনি, কিন্তু যে সমস্ত আমরা পরিস্থিতিগুলো দেখছি, যে দৃষ্টান্তগুলো দেখছি, যা ঘটছে, এই ঘটাটা এইভাবে চললে পরে মানুষের মন তো যখন বিগড়ে যায় তখন আর কিছু করার থাকে না, অনেক কিছুই খারাপ কিছু চলে আসতে পারে। সেটা না করে বলেন আসুন, হ্যাঁ, যে যার রাজনৈতিক মতামত প্রকাশ করবে, এটাই তো গণতন্ত্র। এর জন্য তো সব দল মিলে আমরা লড়াই করেছি। কিন্তু আরেকজনকে ফাঁদের মধ্যে ফেলে আমি রাজনৈতিক গেইন নিব, এইটা করতে গেলে পরে অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয়, এটাও মাথার মধ্যে মনে রাখতে হবে। যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করছি, মোনাজাত করছি, আল্লাহ যেন এনামুল হাসান ফারুকীকে দ্রুত আরোগ্য লাভ করার। আমি তার আশু সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য দোয়া করেছেন, এবং কালকেই যখন তিনি খবরটা পেয়েছেন তখনই আমাদের আতিকুল ইসলাম মঙ্গলকে তিনি খবর দিয়েছেন আজকেই যেন তার কাছে যাওয়া যায়, যার কারণে ওরা হয়তো খুব দ্রুত সবার সাথে যোগাযোগ করতে পারেনি। আপনারা সবাই খবর পেয়ে আপনারা নিজেরাই যোগাযোগ করেছেন। এই জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের একদিকে যেমন দুঃখ প্রকাশ করছি এবং আনন্দ প্রকাশ করছি যে আপনারা শুনেই সমস্ত এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট এবং এখানে ওলামায়ে ইকরামের যে মানুষরা, যে সমস্ত সংগঠনগুলি আছেন, জামায়াতে ওলামায়ে আছেন, তারপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা আছেন, অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় মানুষ তারা, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা জানিয়ে এবং আবারও আমি এনামুল হাসান ফারুকীর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জনাব অ্যাডভোকেট রুহুল কবির ভাইয়ের প্রতি এই পর্বে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার আনুষ্ঠানিকভাবে মাওলানা এনামুল হাসান ফারুকীর হাতে বিশেষ সহায়তা তুলে দেবেন। বিশেষ সহায়তা তুলে দিচ্ছেন জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। সঙ্গে রয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন, ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মিঠু, সেই সঙ্গে আলেম সমাজের প্রতিনিধিবৃন্দ সঙ্গে রয়েছেন। জনাব তারেক রহমান স্যারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন। সম্মানিত উপস্থিতি, এখন দোয়া করবেন আমাদের হেফাজতুল ইসলাম বাংলাদেশ